নমস্কার, তর্কযুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বিতর্কিত বিষয় ইভিএম বিতর্কে আরও এটার মধ্যে আরও নতুনত্ব দিয়েছে এবং বিতর্কটাকে আরও উস্কে দিয়েছে। আজকে যখন প্রেস মিট করে বিজনধর সিপিআইএম মুখপাত্র বিজনধর যখন বললেন যে এই ক্ষেত্রটায় কোথাও না কোথাও গরমিল হচ্ছে এবং তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি উনি বলেছেন যে যেখানে একটি পার্টির সভাপতি অর্থাৎ বিপ্লব দেবের দিকে আঙ্গুলটা তুলেছেন বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব। উনি বলেছেন যে যদি মুখ্যমন্ত্রীও ভোট দেয় তবে সেই টিপটাও পদ্ম ফুলে যাবে, বিজেপিতে যাবে। এবং এই ক্ষেত্রে উনি বলছেন যে আমরা কিছু কিছু জায়গাতে কোনো মেশিনে এরকম কিছু লক্ষ্য করছি। সিপিএমের পক্ষ থেকে এই বক্তব্য আসার পর আজকে ইভিএম বিতর্ক আরও উস্কানোমূলক একটি বিতর্কে পরিণত হয়েছে। ইভিএম আজকে মানুষের কালকের আলোচনায়, মানুষের কথোপকথনে এই বিষয়টা খুবভাবে জোরালোভাবে চর্চিত হবে। আসলে কি ইভিএম মধ্যে কোনো কারচুপি করা যায়? কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো আপনারা 038123844888 এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন, কারণ আজকের বিষয় ইভিএম বিতর্ক এবং জনতার রায়। আপনাদের রায় নেব যে আসলে কি কিছু করা যায় ইভিএমে, এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কি কোথাও নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার দিকে আঙ্গুল তোলা হচ্ছে কিনা, এটাও আরেকটা কথা। এর আগে যখন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি, এর আগে যখন গত নির্বাচনের বিধানসভা নির্বাচনের কথা বলছি, ঠিক সেই সময় যখন বিরোধী দল কংগ্রেস ছিল, কংগ্রেস যখন ইভিএম বিতর্কে এভাবে বলছিল যে ইভিএমে কারচুপি হয়েছে, ঠিক সেই সময় সিপিএম থেকে এই বক্তব্য উঠে এসেছিল, মিথ্যে কথা, ইভিএমে কোনো কারচুপি করা যায় না এবং এই ক্ষেত্রে এটা অসম্ভব ব্যাপার, নির্বাচন কমিশনের উপর দোষ চাপানো, আরও বিভিন্ন বিষয় উঠে এসেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইভিএম যেন ভূতের মতো এসে ধরেছে। এবং সবচেয়ে বড় কথা, আজকে সব ইস্যুকে চাপা দিয়ে ইভিএম ইস্যু চেপে বসেছে শাসক দলকে। পাশাপাশি যখন বিরোধী দলের সভাপতিও ইভিএম নিয়ে এমনটাই আত্মবিশ্বাসী এবং অতি উৎসাহী হয়ে কথা বলেন, তখন সেটা তো জনমানুষের সন্দেহের সৃষ্টি করেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি ইভিএমে কারচুপি করা যায়? ইভিএমে কারচুপি করার ক্ষেত্রে তিনি বিজনবাবু যে দিকগুলো দেখিয়েছেন, তিনি বলছেন যে অপর রাজ্যগুলোতে যে ঘটনাগুলো আমরা পরিলক্ষণ করেছি, ওই ঘটনাগুলো থেকেও আমরা এটা বুঝতে পারছি যে ইভিএমে কিছু একটা হয় এবং ইভিএমে কারচুপি করা যায়। বিজেপি এটা করেছে, বিজেপি এরকম আগে অভিজ্ঞতার ভিত্তিতে বলা হচ্ছে, অনেক অভিজ্ঞতা তুলে ধরেছেন, বিজেপি এমনটা করেছে। তাই এবার এখানে যাতে নির্বাচন কমিশন সেটা খুব গভীরভাবে দেখে। কথা হচ্ছে, হঠাৎ করে ইভিএমের দিকে এভাবে ঝুঁকে পড়া কেন, অর্থাৎ ইভিএম বিতর্ক নিয়ে আলোচনা কেন? এটা কি ইচ্ছাকৃতভাবে? এই ক্ষেত্রে কি কোথাও না কোথাও শাসক দলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে যে পরবর্তী সময় ইভিএমকে টার্গেট করা যায়, ইভিএম কারচুপি হয়েছে? 1 নাম্বার। 2 নাম্বার, যদি ইভিএমে কারচুপি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দিল্লির হাত আছে। নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব নিরপেক্ষতা, সেখানে কি কোথাও না কোথাও বিজেপির যার শক্তি দিল্লিতে আছে সেই শক্তি প্রদর্শন করে ইভিএমগুলোর সেরকম সেট আপ করা হচ্ছে? হতেই পারে, প্রশ্ন আসতেই পারে, জনমানসে উঠতেই পারে। এবং সবচেয়ে বড় কথা, এটা যদি হয়ে থাকে তাহলে কি গণতন্ত্র সত্যিকারে সুরক্ষিত থাকবে? অন্যদিকে আরেকটা বিষয়, ঘুরে ফিরে রাজ্যে এত তথ্য, এত বিতর্ক, এত বিষয় থাকা সত্ত্বেও ইভিএমকে কেন টেনে আনা হচ্ছে? ইভিএমে কারচুপি বারবার চোখে পড়ছে, মনে হচ্ছে যে ইভিএমে কিছু একটা হয়ে যাচ্ছে। তাহলে কি এর আগে কখনো ইভিএমের খেলা হয়েছিল এ রাজ্যে? অপরাপর নির্বাচনগুলোতে এভাবে ইভিএমে কিছু করা হয়েছিল? কারণ সেই সময় কংগ্রেস সিপিএমের বিরোধীরা বলে সেই সময় কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে কোথাও না কোথাও রাজনৈতিক ষড়যন্ত্র যেটা বলা হয় সেটাই করা হয়েছিল। মানুষের ইচ্ছাকে, মানুষের গণতান্ত্রিক ভাবনাকে সেখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হয়েছিল। এবং এবার সেই ভূত
কি নিজেদেরই চেপে বসেছে শাসক দলকে, পাশাপাশি যেখানে বিরোধী বিজেপি দলের সভাপতি বলে দিতে পারেন যে যদি মুখ্যমন্ত্রী ছাপ দেন, ভোট দেন, সেটা যদি কাস্তে হাতুড়া দেন সেটা পদ্মফুলে যাবে, বিজেপিতে যাবে, তাহলে উনিও এরকম তথ্য কোথায় পেয়েছেন? তাহলে কি এরকম হচ্ছে? পাশাপাশি নির্বাচন কমিশন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এখন নির্বাচন কমিশনের দায়িত্ব কি? জনমানুষের মধ্যে এই ভাবনা যদি বিস্তার হয়, তার থেকে মানুষকে অর্থাৎ জনতাকে, যাদের ভোট, যাদের একটি ভোট গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, তাদের ভোটকে সুরক্ষিত রাখার জন্য কি ব্যবস্থা করতে পারে? এক্ষেত্রে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরছি বিষয়, এরপর আপনারা ফোন করে জুড়বেন 038123844488 এই নাম্বারে আমার সাথে কথা বলবেন, আপনাদের রায় নেব আসলে এটা সম্ভব কিনা এবং কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ইভিএম নিয়ে চূড়ান্তভাবে অভিযোগ দায়ের হয়েছে শাসক দলের পক্ষ থেকে, যখন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব একটি ভাষণে এরকম একটা কথা বলেছিলেন যে মানিক সরকার যদি ভোট দেন তাহলে এটাও বিজেপিতে যাবে। তখন একটা ভয় আসে এবং সেটার থেকে আস্তে আস্তে একটা এই ভয়ের থেকে সঞ্চার হয়ে এর সত্যানুসন্ধানে নামেন। তারপর অভিযোগ দায়ের করা হয় যে না, এটা বিশ্বস্ততা নেই, কারণ এইভাবে হতেও পারে, কেননা শক্তিশালী একটি রাজনৈতিক দল, পাশাপাশি হতেও পারে, এমনটা হতেও পারে, একটা সন্দেহ থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার একটি নতুন পদ্ধতি এসেছে। আপনারা জানেন যে পদ্ধতি বলে আপনি যে ভোটটা দিলেন সেটা এটিএমের মতোই একটা কাগজের ছোট্ট টুকলি বেরিয়ে আসবে, 7 সেকেন্ডের মতো থাকবে, আপনি যে ভোটটা দিয়েছেন এটা যে গেছে এর একটা প্রমাণস্বরূপ এলো, এটা পড়ে যাবে, ঢুকে যাবে আবার। সেই ক্ষেত্রে আপনার ভোটের নিশ্চয়তা, আপনি যেই দলকে দিয়েছেন এটার নিশ্চয়তা আপনি দেখে নিতে পারবেন। এই অভিযোগের ভিত্তিতে, এইসব অভিযোগ, চরম অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন যখন এই পদ্ধতি চালু করলো, এর পরেও যখন এই আলোচনা আসে যে ইভিএমে কারচুপি হতেও পারে, হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিপ্লব দেবের সেই কথাটাকে টেনে এনে সেই সন্দেহের সুর দেওয়া হয়, তাহলে জনমানসের প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ইভিএমের উপর, ইভিএমের ঘাড়ে এভাবে দোষ চাপছে কেন? রাজনৈতিক দলাদলিতে মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা, এই অধিকারকে কোনো রাজনৈতিক দল যদি নিজের স্বার্থে নিতে চায় তাহলে অবশ্যই সেটা ভোটের মাধ্যমে নেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং সেই গণতান্ত্রিক পদ্ধতিটা হচ্ছে ভোট হবে, 5 বছর অন্তর অন্তর ভোট হয়, ভোট হবে, সেই ভোটের নিরিখেই মানুষ ভোট দেবে, যে দলকে বেশি ভোট দিয়েছে, যে দল ভোট পেয়েছে, বিধানসভা ক্ষেত্রে জিতে সরকার গঠন করবে, এটাই নিয়ম গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু ধরুন আমি ভোট দিলাম একটি সিপিএমকে দিলাম, সাপোজ, এটা ভোটটা সিপিএমে না পড়ে এটা বিজেপিতে বা কংগ্রেসে বা তৃণমূলে পড়লো, তখন আমার মনোবাঞ্ছা যেটা, আমার যে ইচ্ছা সেটা প্রতিফলিত হলো না, অর্থাৎ আমি যা চাইছি তা হচ্ছে না। এবার আপনি ধরুন বিজেপিকে ভোট দেবেন, আপনি বিজেপি চিহ্নে, পদ্মফুল চিহ্নে ভোট দিলেন, সেটা সিপিএমে গেল, আপনার মনো ইচ্ছা পূর্ণ হচ্ছে না। তাহলে কি আপনার যে ব্যক্তি বিশেষ, আপনি যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং আপনি মনে যাকে চাইছেন সেটা হচ্ছে না, উল্টোটাই হচ্ছে। টেকনিক্যালি প্রবলেম একটা বিষয় আছে এবং বিজনবাবু আলোচনায় টেকনিক্যালি প্রবলেমটাও তুলে ধরেছেন, যে উনি বলছেন যে 1-2টাতে টেকনিক্যাল প্রবলেম হয়েছে, নির্বাচন কমিশন বলছে, তবে সেখানে নির্বাচন কমিশন নিশ্চয়তা দিয়েছে যে এরকম না হওয়ার, এবং তিনি কয়েকটা পরামর্শ দিয়েছেন এই ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ক্ষেত্রগুলোতে যেখানে যেখানে ইভিএম যাবে, ইভিএমগুলো পরীক্ষা করে যাতে সবার সামনে এই ব্যবস্থাটা করা হয় এবং পরীক্ষা করেই যাতে এটা নেওয়া হয়, নিশ্চিত এটাই করা হোক। রাজ্যবাসীর ভোটের অধিকার সুরক্ষায় সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু ইভিএম বিতর্কটা আজকে এত চড়াওভাবে উঠেছে কেন, এর পেছন ফিরেও তাকানো উচিত।
আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা ফোন করুন। কিন্তু আমি যেটা আলোচনা করছি যে এক্ষেত্রে আমাদের কাছে এসে গেছে বিজনবাবু কি বলেছেন ঠিক ওনার প্রেস মিটে, তাই আমরা আপনাদেরকে শোনাই, এরপর কথা বলবো এই বিষয়গুলোতে। কারণ এটা শোনানোর পর উনি যা বিষয় বলেছেন আপনাদের সামনেও থাকবে, তাহলে আমি কি বলছি আমার উপর ভিত্তি করে আপনারা আপনাদের মতামত দিবেন না, অবশ্যই উনি কি বলছেন ওনার বক্তব্যের উপর ভিত্তি করে মতামতটা দিতে পারবেন। তাই শুনে নেব যে কি বলছেন সিপিএম পার্টি অফিস থেকে বিজন ধর, উনি কি বলছেন আমরা শুনে নিই, এরপর আমরা কথা বলবো। এবং বেশিরভাগটাই হচ্ছে বিজেপি চিহ্ন। ভিভিপ্যাট দেখা হলো, ভিভিপ্যাটে কি উঠছে, ভিভিপ্যাটও দেখা যাচ্ছে যে চিহ্নে আমি ছাপ দিলাম সেই চিহ্নের ছাপ দেখা যাচ্ছে না। তাতে সঙ্গে সঙ্গে মানুষ প্রতিবাদ করেন এবং বন্ধ করা হয় প্রদর্শনী। গত কদিন এই প্রদর্শনী বন্ধ করা আছে, এই মেশিন সরানো হয়েছে বলে আমরা শুনেছি। এটা মেশিন তো গোলমাল হতেই পারে, কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কিছু কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এটা সহজভাবে দেখাটা ঠিক না। এবং বিশেষ করে রাজ্য বিজেপি সভাপতি যখন প্রকাশ্য সভায় বলেছেন, মুখ্যমন্ত্রীও তার দলকে ভোট দিলে সেই ভোটও চলে যাবে তাদের বিজেপির চিহ্নে, যেগুলো নিয়ে আমরা অভিযোগ ইত্যাদি করেছি, রাজনৈতিক প্রচার আমরা করেছি। এখন সেই কারণে এগুলো চেক করা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে এরকম ত্রুটি। এটাকে আমরা ছোট করে দেখিনি, যদিও একটা জায়গার ঘটনা, সেটা আমরা বলেছি যে আবার চেক করা হোক সারা ত্রিপুরাতে, খোঁজ খবর অন্য চিহ্ন। এটাই হচ্ছে ঘটনা। আপনারা শুনলেন যে বিজনবাবু কি বলছেন, আপনাদের সামনেই সব কিছু। এবার বিষয়টা হচ্ছে যখনই নির্বাচন আসে তখন অনেকগুলো বিষয় বিতর্কের যে লিস্ট তাতে স্থান পায়। কোথাও উন্নয়নের বিষয়, কেউ বলে উন্নয়ন হয়নি, কেউ বলে হয়েছে, এটাও বিতর্ক। কোথাও আলাদা ল্যান্ড, কেউ বলে আলাদা ল্যান্ড দরকার, আলাদা জায়গা দরকার, আলাদা ভূমি দরকার, কেউ বলে না এরকম দরকার নেই। আবার কখনো বলে নির্বাচন কমিশন, কেউ বলে নির্বাচন কমিশন সেন্ট্রাল এজেন্ট, কেউ বলে না নির্বাচন কমিশন নিরপেক্ষ। নির্বাচন এলেই অনেক কিছু ঘটে, আপনাদের সামনে তুলে ধরছি। আবার কেউ বলে এই ভোট টোট এগুলো কথার কথা, আসলে সব কিছু উপরেই ঠিক হয়ে যায়, কে আসবে কে যাবে। কেউ বলে হাইকমান্ডের উপর নির্ভর করে নির্বাচনে এখানে পরিবর্তন হবে কি হবে না। কেউ বলে এবার 60-60 আসন নিয়ে আমরা আসছি, কেউ বলে এবার 60-60 আসন নিয়ে আমরা আসছি। সব কিছু কিন্তু বিতর্কেই লিস্টের মধ্যে পড়ে। কেউ আবার বলে এবার নির্বাচনে যে সেন্ট্রাল ফোর্স আনা হয়েছে প্রতি নির্বাচনে, এরা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করবে, অর্থাৎ সেন্ট্রালে যারা আছে তাদের হয়ে কাজ করবে। আবার ঠিক প্রত্যুত্তরে আসে এটা একটা কথা হলো, সেন্ট্রাল ফোর্সগুলো তাদের ওনাদের হয়ে কাজ করবে, ওনাদের কাজটা সেই সময় ওনাদের উপরেও সন্দেহ থাকে, এমন হয়েছে, এমন হয়। এবার ইভিএম বিতর্কের পর এই বিতর্কটাও আসতে পারে, হয়তো বলবে যে সেন্ট্রাল ফোর্সগুলো ঠিকঠাক কাজ করছে না, এরা ওই একটা নির্দিষ্ট দলকে আর নজরে দেখছে, একটা নির্দিষ্ট দলকে উস্কারা দিচ্ছে, অর্থাৎ এই বিতর্কটাও আসবে। সেকেন্ড যে বিষয়টা, যে এই সব বিতর্কের মধ্যে সবচেয়ে বড় বিতর্ক যেটা, সেটা হচ্ছে মানুষ কাকে ভোট দেবে
এবং মানুষ কাকে এই রাজ্যে চায় এটা নির্ভর করবে মানুষের ইচ্ছার উপর, মানুষের ভোটের উপর, মানুষের আঙ্গুলের ছাপের উপর। সেই আঙ্গুটি ছাপটাই যদি একটি মেকিং বা মেকআপ পূর্ণ হয় তাহলে সেটা কিন্তু প্রবলেমেটিক, সেটা সমস্যা সম্পন্ন, সেটা অভিযুক্ত এবং সেটাই সন্দেহপ্রবণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু ইভিএম। অর্থাৎ ইভিএম যদি ডিস্টার্ব করে, ইভিএম যদি ঠিকঠাক কমান্ড ফলো না করে তাহলে এটা সন্দেহের কারণ, প্রবলেম। উনি বলছেন যে এক দুটো জায়গাতে এমন হচ্ছে, এটার উপর ভিত্তি করে এটা বন্ধ করা হয়েছে প্রক্রিয়াটাকে। রাজ্যের মানুষ, আপনাদের কি মনে হয় যে নির্বাচন কমিশন আজকে যারা দায়িত্বে নিয়েছে এই রাজ্যে সুষ্ঠু ভোট করানোর জন্য, যাদের উপর চাপ ছিল এই ভোটটা যাতে পিছিয়ে যায়, বিরোধীরা চাপ দিয়েছে নিশ্চিত, একটা বলতে বাধা নেই। রাজ্যের বিরোধী দল ভোট পিছিয়ে যাক এক্ষেত্রে চাপ দিয়েছে, কেননা সেক্ষেত্রে ভোটার লিস্টে ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক হয়নি, বিভিন্ন বিষয় স্ক্রুটিনিগুলো ঠিকঠাক হয়নি, বিভিন্ন ইস্যু দেখিয়েছিল এবং এই ইস্যুগুলোকে ভিত্তি করে ভোট পিছিয়ে যাতে হয় এক্ষেত্রে ধরুন চাপ দিয়েছে। কিন্তু সেই সময় অনেক নেতাবর্গকে বলতে শুনেছি বা আপনারাও শুনেছেন যে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, সুতরাং নির্বাচন কমিশন তাদের কথা কাজ করবে, ভোট পিছিয়ে যাবে। অনেকেরই তো বিষয় যে নির্বাচন কমিশন দিল্লি থেকে আসে, নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন সুতরাং ওনারা ওখানেই কথা টথা বলে রেডি করে এসেছেন। তো বিষয়টা হচ্ছে অনেকে অনেক রকম স্বপ্ন দেখেছেন। আমি আপনাদের সামনে তুলে ধরি, অমিত শাহ জি যখন এসেছেন, অমিত শাহ এখানে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, উনি যখন গেছেন সে সময় আমরা বিভিন্নভাবে এই বিষয়টাও সামনে এসেছে। এখন নির্বাচন কমিশন, উনি গেছেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন, নির্বাচন পিছিয়ে যাবে, এটা তো ওনাদের পাওয়ার। এবং নির্বাচন পিছিয়ে গেলে একটি রাজনৈতিক দল বলে এই তো নির্বাচন পিছিয়ে দিয়েছে, এই গণতন্ত্রের উপর হস্তক্ষেপ। বিষয়টা হচ্ছে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিরোধী দলের কথাকে আমল না করে এই রাজ্যে নির্বাচন করানোর জন্য, সঠিক টাইমে নির্বাচন করানোর জন্য নিজে স্ব ইচ্ছায় উদ্যোগী হন, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপর কি দাগ লাগানো যায়? আর এই যে ইভিএমটা কি কোনো রাজনৈতিক দলের? অবশ্যই নির্বাচন কমিশনের। আজকে সাপোজ ধরুন, আজকে যদি এখানে একটি রাজনৈতিক দল, ধরুন বিরোধী বিজেপি দল জিতলো, তাহলে বলা হবে এটা আগে থেকেই ইভিএমে যেহেতু প্রবলেম আসছে, এটা একটা শোনা যাবে যে এই তো এখানে ইভিএমে কারচুপি হয়ে থাকে, এগুলো ট্রুথ হয়ে থাকে। কেননা রাজনৈতিক দলগুলো কখনো নিজেদের ভুল দোষ ত্রুটিগুলোকে শুধরানোর কথা না চিন্তা করে মানুষের রায় কোন দিকে গেছে, মানুষের রায় যে বিপরীতে গেছে সেটাকে ইম্পর্টেন্ট না দিয়ে, সেটার জন্য শুধরানোর চিন্তা না করে অবশ্যই কারো না কারোর উপর দোষ চাপিয়ে দেয়। এটা ভালো লক্ষণ যে এবার ভোটের আগে ইভিএম নিয়ে কথা হচ্ছে। কিন্তু ইভিএম নিয়ে কেন কথা হচ্ছে? ইভিএম একটা মেশিন যখন ডিস্টার্ব করছে, সেটা আবার উনি বলেও দিচ্ছেন যে এই একটা ইভিএম মেশিন একটু গরমিল করতেই পারে, তবে আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো, আমরা অবশ্যই এটাকে হালকাভাবে নেব না, অবশ্যই হালকাভাবে নেওয়া উচিত না। কেননা রাজনৈতিক ভাবনা মানুষের আছে, সেই ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক চিন্তাভাবনা আছে, তাকে ভোটের ওই টিপটা দিয়ে তার ভাবনাটাকে প্রকাশ করার, তার ইচ্ছাটাকে প্রকাশ করার, কাকে সে এই রাজ্যে ক্ষমতায় আনতে চায়। সেখানে যদি প্রোপাগান্ডা চালানো হয়, মানুষের ইচ্ছাকে আমল না দেওয়া হয়, তাহলে সেটা গণতন্ত্র বিরোধী। এই গণতন্ত্র বিরোধী যে কোনো কাজকে আমরা কন্ডেম করি, আমরা অবশ্যই তার দিকে কথা বলতে পারি না। অবশ্যই আমরা এরকম বিষয়কে নিন্দা জানাই। যদি এরকম হয় অবশ্যই সেখানে তাকে পুনর্বিবেচনা, আলোচনা, স্ক্রুটিনি করা হোক, সেটাকে আবারও দেখা হোক, বারবার সেটাকে চেক করে মানুষের যে জনসন্দেহ আছে সেটাকে একেবারে নির্মূল করে সঠিকভাবে ভোট করা হোক।
অপরাপর রাজ্যগুলোতে যখন ইভিএম, এ বিষয়ে আমি কয়েকটা রাজ্যের উদাহরণ দিচ্ছি। উত্তরপ্রদেশে যখন ভোট হয়েছে, প্রথম দিল্লির ভোটটা দেখি। দিল্লিতে কি হয়েছে। যখন দিল্লিতে ভোট হলো, প্রথম ক্ষেত্রে কেজরিওয়াল ক্ষমতায় আসে। আমি দিল্লিটা টেনে আনছি কেন, এই ইভিএম নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে দিল্লির মুখ্যমন্ত্রী এবং ওনার টিম আপ, যে এই ইভিএমে কারচুপি হচ্ছে, এই ইভিএম প্রবলেম করছে, এই ইভিএমের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছামতো কিছু করতে পারে। এটার উপর বিধানসভায় পুরো জিনিসটাকে ভেঙ্গে দেখানো হয়েছে কিভাবে কারচুপি করা যায়। এরপর নির্বাচন কমিশন আবার সবাইকে ডেকে, সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছে যে আপনারা আসুন, দেখুন এবং আপনারা কিছু করে দেখান যে এখানে কিভাবে কারচুপি করা যায়, আপনারা কারচুপি করে দেখান, আমরা দিচ্ছি আপনাদের খোলা ময়দান, করুন। তখন কয়টা রাজনৈতিক দলকে দেখা গেছিল যেতে, এটা আপনারা ভালো জানবেন, যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন একটু রাজনৈতিক বিষয় তো এটা খবর নিয়ে দেখবেন, যে কয়টা রাজনৈতিক দল তখন নিজেদের পরীক্ষা দিতে গিয়েছিলেন যখন নির্বাচন কমিশন সবাইকে ডেকেছিলেন। তখন আপ কি ছিলেন, প্রশ্ন সেখানে। তখন নিজেরা যখন প্রোপাগান্ডা তৈরি করে, যখন বিভিন্ন রাজ্যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, তখন বলছে ইভিএম কারচুপি হচ্ছে। এটাকে কন্ডেম করেছে শেষ পর্যন্ত ইভিএম কারচুপির বিষয়টা নির্বাচন কমিশন, যে অবশ্যই না, আমরা কখনোই মানব না যে ইভিএম কারচুপি হচ্ছে বা করা যায়। এই ক্ষেত্রে আপনারা আসুন, আপনারা নিজেরা চেক করুন, চেক করে দেখুন, যদি হয় অবশ্যই সে দায়ভার আমরা করব, সেটাকে ঠিক। কিন্তু তখন যখন নির্বাচন কমিশন ডেকেছে, কয়টা রাজনৈতিক দলকে দেখা গেছে সেখানে পরীক্ষার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সেম একটি শব্দ শোনা যাচ্ছে, যেখান থেকে বলা হচ্ছে যে ইভিএম কারচুপি হচ্ছে। ইভিএম কারচুপি হচ্ছে বা ইভিএম কারচুপি করা যায়, এটা প্রেস মিটে যদি সরাসরি কেউ বলে, তাহলে অবশ্যই এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপর আঙ্গুল তোলা। কিন্তু যেহেতু উনি অত্যন্ত সুচতুরভাবে কথাটাকে বলে গেছেন যে না আঙ্গুল তুলেছেন নির্বাচন কমিশনের উপর, না বুঝতে দিয়েছেন যে আমরা বলছি যে এখানে ওই প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে, উনি প্রথম দিকে বলছেন। তবে এক্ষেত্রে আমরা বিজেপির একজন লিডারেরও বাইট এনেছি, আমরা চাইবো ওটাও যাতে আপনাদের সামনে তুলে ধরি। আসলে যখন সিপিএম থেকে এরকম বলা হয়, তখন বিজেপি কি বলে, আপনারা উৎসুক যে এটা জানতে বিজেপি এর প্রত্যুত্তরে কি বলবে, আমরাও শুনতে চাই যে এরকম বললে বিজেপি তার প্রত্যুত্তর কি দেবে। কিন্তু আমি যে জায়গায় ছিলাম, যে উনি অত্যন্ত সুচতুরভাবে এই বিষয়টাকে তুলে ধরেছেন জনমানসে। তবে এটা পজিটিভ যাবে নাকি নেগেটিভ যাবে নির্ভর করবে রাজ্যের মানুষের উপর, কিন্তু উনি খুব সুন্দরভাবে বিষয়টা তুলে ধরেছেন। যদি এটাতে কারচুপি হয়ে থাকে বা যদি এটা একটা দুটো নষ্ট মনে হয় বা ডিস্টার্ব করছে মনে হয়, তাহলে নির্বাচন কমিশনে অভিযোগ করে সেটাকে ঠিক করতে পারতেন। উনি প্রেস মিট করে এটা জনসমক্ষে এনেছেন, আমরাও আপনাদের সামনে তুলে ধরেছি এই কারণে যে আসুক, বিষয়টা উঠে আসুক। যদি এরকম হয়ে থাকে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ, আমরা চাইব যে এরকম গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ইচ্ছার উপর যাতে কোনো রাজনৈতিক দল কেউই হস্তক্ষেপ করতে না পারে। তাই আপনাদের সামনে এই বিষয়টা আজকে তুলে ধরেছি। উনি অত্যন্ত সুচতুরভাবে বিষয়টাও তুলেছেন। পাশাপাশি বিপ্লব কুমার দেব এমন কথা বলেছেন, সুতরাং এটা সন্দেহের ঊর্ধ্বে নয়, এটাও ধরেছেন। এবার কথা হচ্ছে গ্রামেগঞ্জের মানুষ কিভাবে নেবেন। কেউ নেবেন যে কোনোভাবে বিজেপিকে ঠেকানো যাবে না, বিজেপি ইভিএম পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে, সুতরাং এবার বিজেপি আসছে। এবার কিছু অংশ, এবার বিজেপির কিছু কর্মকর্তা সেখানে আলোচনা করবেন, এরকম কিচ্ছুই নাই, মিথ্যা কথা, একদম ভুয়ো কথা, এগুলো হচ্ছে যখন হারার সময় এসেছে তখন এসব কথা, ইভিএমকে দোষ। সিপিএমের একজন বলবেন যে যদি আসতে হয় তাহলে সঠিক রাস্তায় আসতে গণতান্ত্রিক পদ্ধতিতে আসো, কারচুপি করে ইভিএমে কারচুপি করে তোমরা ক্ষমতায় আসতে চাইছো। ট্রুথ,
আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইভিএম বিতর্ক এবং জনতার রায়। আমরা দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম এবং বিজন ধর সিপিআইএম এর পক্ষ থেকে উনি যা বলেছেন, এই ইভিএম বিতর্কে উনি যে জিনিসটা তুলে ধরেছেন আপনাদের সামনে রেখেছে। আমরা শোনাবো বিজেপি লিডার ডক্টর অশোক সিনহা, বিজেপি মুখপাত্র, উনি কি বলছেন। তবে এর আগে একটা ফোন আছে, ফোনটা নেব। লাইনটা কেটে গেছে, আমরা অনুরোধ করব আপনারা ফোন করুন, অবশ্যই আমরা নেব। এবার থেকে আমরা কথা বলবো আপনাদের সাথে, আপনাদের রায় নেব। এই ক্ষেত্রে বিজেপির মুখপাত্র কি বলেছেন আমরা সেটা শুনবো। বিজেপি মুখপাত্র ডক্টর অশোক সিনহা কি বলেছেন আমরা সেটা শুনবো। এরপর আপনারা ফোন করবেন, ফোন নেব আপনাদের। তো খুব মজার ঘটনা বলছেন। ট্রেনিং এর সময় বা ট্রায়ালের সময় কোনো ইভিএম যদি এরকম দেখায়, কি বলবো, হাসবো আর কি করবো এটাতে। তো আমার যেটা মনে হয়েছে, ইস্যুটা কিন্তু অন্য জায়গায়। একটা ইভিএম মেশিন খারাপ থাকতে পারে, কখনো 5-6টা খারাপ থাকে, কখনো অনেকগুলি খারাপ থাকে, এগুলো রিপ্লেস করা হয়। আর প্রত্যেকটা ভোটের আগেই যারা পোলিং এজেন্ট যায় তাদের সামনে একবার চেক করা হয়, প্রপারলি তারা চেক করে। সিপিএম এরও চেক করে, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যত পলিটিক্যাল পার্টি আছে সবাই ইভিএম চেক করে। যদি এরকম কোনো ডিফেক্ট থাকে এটা এতে যাবে না। কিন্তু হঠাৎ করে আমার চিন্তাটা অন্যদিকে। হঠাৎ করে বিজনবাবু এরকম করে এই সময় বলতে আরম্ভ করলেন কেন? আমরা যেরকম পৃষ্ঠাপ্রমুখ থেকে রিপোর্ট পাই, তাদেরও বোধহয় রিপোর্ট গেছে। সেই রিপোর্ট দেখে এখন বিজনবাবু ভাবছেন রেজাল্ট বেরোবার পরে অজুহাতটা কি দেব, সেটা একটা সিঁড়ি বোধহয় তৈরি করে রাখছেন এখন, যে সিঁড়ি দিয়ে পালাবেন। আমার তো মনে হচ্ছে এটা একটা অজুহাত তৈরি করে রাখছেন। যদি এরকম হয় তাহলে এটা দেখাবো। আর কি, সিপিএম সবসময় এরকম করে। আপনাদের মনে আছে কিনা জানি না, এই টিএটের ইলেকশন যখন শেষ হলো, নির্বাচন রেজাল্ট বেরোবার আগে নৃপেন চক্রবর্তী বললেন অসাধারণ ভোট হয়েছে। রেজাল্ট বেরোবার পরে বললেন রিগিং হয়েছে। এরকম যাতে করতে না হয় এই জন্য আগে থেকে রাস্তা প্রিপেয়ার করছেন বোধহয় বিজনবাবু, মেবি। অন্য চিহ্ন আপনাদের সামনে রাখলাম উনি কি বলেছেন। তবে ছোট্ট বিষয় মনে হয়েছিল না যখন আমি শুরু করছিলাম ইভিএম বিতর্ক। আমার সত্যি কথা কি, আজকের দিনে দাঁড়িয়ে এই বিতর্কটা আসা, এবং আপনারা কি জানেন আজকে আমি এখানে কথা বলছি আপনাদের সাথে, একেবারে ঠিক কিছুক্ষণ আগে বিজন ধর সিপিআইএমের পক্ষ থেকে উনি এই প্রেস মিটটা করেছিলেন। ঠিক আমি বসেছি এই ফাঁকেই, এর মধ্যেই আমাদের সংবাদ প্রতিনিধি চলে গেছেন, ওনার থেকে এই প্রত্যুত্তরটা এনেছেন ডক্টর অশোক সিনহা, যিনি বিজেপি মুখপাত্র। উনি বলেছেন ঠিক কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো নির্বাচন কমিশন প্রেস মিট করে কি বলছে। অর্থাৎ লেজে গোবরে সব কিছু মিলিয়ে একেবারে মারাত্মক কাণ্ড ইভিএম নিয়ে। একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বিশালপুর থেকে পেরান বলছি। বলুন। আচ্ছা, আমার বিষয়তে আজকে যে ইভিএম সম্পর্কিত বিষয়, যে একটা আমার পছন্দের সিম্বলের ভোটার টিপলে নির্দিষ্ট একটা সিম্বলের গিয়া ভোটটা হইতেছে, এই বিষয়টা সম্পর্কে যে অনেকটা আপনার মাধ্যমে জানতে পারছেন যে আসলে কি বিগত দিনে আমাদের রাজ্যের মাননীয় জাতীয় দল বিজেপির সভাপতি বিপ্লব দেব বলেছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি তার নিজের পছন্দের সিম্বলে বুতাম টিপে, সেই বুতামের তার সিম্বলটার পরিবর্তে ফর্মুলা চলে যাবে। এই যে আগাম যে বার্তাটা মানুষের মধ্যে প্রচার করবেন, আর সেটি ইভিএম চেকিংয়ের সময় যাদের ধরা পড়ল, সেটা কিন্তু তাদের কেন্দ্র সরকারের পরিকল্পনার ফল নাকি জানতে চাই আর কি। এটাই জানতে চাইছেন, অসংখ্য ধন্যবাদ। এবং হ্যালো হ্যালো বলুন। আরো বিষয় যে এই করে কি মানুষের পবিত্র গণতান্ত্রিক অধিকার হরণ করার মধ্যে থেকে রাজ্যের ক্ষমতার আসার যে স্বপ্ন দেখছেন, এই রাজ্যের মানুষ মনে হয় এগুলিকে মেনে নেবে না। আশা করি আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন নাগরিকদের তার পবিত্র ভোটাধিকার সম্পর্কে আরো বিশদভাবে জানানো এবং মাননীয় বিজেপির রাজ্য সভাপতি
বিপ্লবকে অনুরোধ করবো, এই ধরনের যদি কোনো জারি জুরি করে এই রাজ্যের ক্ষমতা আসা সফল হবে, আমার মনে হয় এই রাজ্যের মানুষ এগুলিকে সহজভাবে মেনে নেবে না। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে যেটা বলছিলাম যে অশোকবাবু ঠিক একটু আগে বিজেপি মুখপাত্র উনি বলছেন, এটা থেকে আপনার কি বক্তব্য থাকবে? আপনাকে এটা দেখালাম, এর আগে বিজনবাবুর বক্তব্যটা শোনালাম, আমি কিছু বললাম, আপনি এটা নিয়ে আলোচনা করলেন। ঠিক কিছুক্ষণ আগে ডক্টর অশোক সিনহা উনি বলেছেন যে আসলে যখন ওনারা সিপিএম যখন বুঝতে পেরেছে যে হেরে যাবে, হারার পর কি অজুহাত দেবে এই জন্য তড়িঘড়ি এসে টিভির সামনে, প্রেসের সামনে এসে এরকম একটা বিষয় তুলে ধরছেন। ইভিএমে ডিস্টার্ব করতে পারে, এক দুটা মেশিন ডিস্টার্ব করলে সবাই মিলে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোক থাকে, অবশ্যই সেখানে এই বিষয়টাকে যাতে সঠিক ইভিএমটা যায় তার জন্যই কাজ করা হয়। নির্বাচন কমিশনের লোক থাকে, রাজনৈতিক দলের লোক থাকে এবং স্ক্রুটিনির পরেই এই ইভিএম মেশিনটা যায়। কিন্তু সেখানে এক দুটা ডিস্টার্ব করলে সেটাকে একবার প্রেস মিট করে তাহলে সেখানে একটা প্রোপাগান্ডা। এক্ষেত্রে অশোক সিনহা বলছেন যে হারার আগে উনি বুঝতে পেরেছেন হেরে যাবেন, হারার পর আসলে সিপিএম কি বলবে তার জন্যই উনি একটা ডেমো রেডি করেছেন যে এরকম বলবেন। ইভিএম এর কারচুপির কথা তো আমরা বলেছিলাম, দেখেছেন ইভিএম কারচুপি হয়েছে। এই বক্তব্যের উপর আপনার কি মন্তব্য আছে? আমার মন্তব্য হচ্ছে, মাননীয় অশোক সিনহা যা বলেছেন যে নির্বাচনের আগে বিজন বাবুরা পরাজয়ের আতঙ্কে ভুগছে না, কিন্তু আসলে এ রাজ্যের মানুষ তো বিজন বাবুরা মানুষের জন্য কাজ করে না, অশোক বাবুরা করে। কারণ অশোক বাবুদের গ্রহণযোগ্যতা এবং বিজন বাবুদের গ্রহণযোগ্যতা সম্পর্কে এ রাজ্যের মানুষ বিবেচনা করবো। আমি তাকে বলতে চাই বিজন বাবু হারান ভয়ে এই ধরনের কথা আগাম বলেছেন। আসলে আমার মনে হয় না এই রাজ্যের মানুষ বিজন বাবুদের মতো দায়িত্ববান লোকের উপরে আস্থা হারাবে বা এই রাজ্যের বুঝবুঝি প্রধানতা যারা বিশ্বাসী তাদের পক্ষে ভোট দিয়ে রাজ্যের সরকার পরিবর্তন করবে, এই ধরনের মনে হয় না, আপনার সেটা মনে হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ, আপনি তর্কযুক্তি গপ্পে ফোন করেছেন। যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, যদিও আপনাদের ফোন নিতে পারিনি বিভিন্ন বিষয়ের কারণে, আমি ফোন নিচ্ছি, আপনারা অবশ্যই এই ক্ষেত্রে মন্তব্য করুন। আর অল্প কিছুক্ষণ আছে, অবশ্যই ফোন করুন, আর 5-7টা মিনিট আছে, আপনারা এই বিষয়ে ফোন করে আপনাদের মতামত দিন। যিনি ফোন করেছেন বিশালগড় থেকে, উনি বলছেন যে বিপ্লববাবু যেটা বলেছে এটার প্রতিফলন দেখা দিচ্ছে। আবার এখানে বিজনবাবু এটাও স্বীকার করে নিচ্ছেন যে এক দুটা মেশিন, এখানে একটা মেশিন ডিস্টার্ব করেছিল, এটা আমরা তুলে ধরেছি। আবার ঠিক টেনে বিপ্লববাবুর কথাটাও তুলে ধরেছেন। তার প্রত্যুত্তরে অশোকবাবু বললেন যে না, এটা হারার আগে ওনারা বুঝে গেছেন হেরে যাবেন, তাই হারার আগে একটা ডেমো তৈরি করছেন যে হারার পর কার উপর দোষ চাপানো যায়, কি করা যায়, ইভিএম কারচুপির বিষয়টা তুলে ধরার জন্য একটা প্রোপাগান্ডা তৈরি করছেন, একটা ডেমো তৈরি করছেন। রাজ্যের মানুষ বিচার করবে অবশ্যই আসলে হচ্ছেটা কি। একটা ফোন আছে, আমরা ফোন নেব, এরপর আমরা আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, ব্যানগার্ড বলছেন? হ্যাঁ, আমি নিউজ ব্যানগার্ড থেকে চন্দন দেবনাথ বলছি, তর্কযুক্তি গপ্পে। শুনুন, এই যে অশোকবাবু বলছেন এই কথাটা আসলে কথা ঠিকই। আচ্ছা স্যার, আপনি গরম হয়ে গিয়েছে তো, আপনি কাইন্ডলি টিভিটা সাউন্ড কমাবেন কি, তাহলে একটু শুনতে সুবিধা হয়। আসলে অশোকবাবু যে কথা বলেছেন এই কথাটাই ঠিক। ওনাদের মাথা গরম হয়ে গেছে, হারবে তো তার জন্য ওনাদের মাথা গরম হয়ে গিয়েছে। কাদের মাথা গরম হয়ে গেছে? হ্যাঁ, ওই যে বামফ্রন্ট তার মাথা গরম হয়ে গিয়েছে, বললো যে এখন একটা অজুহাত দাবি করছে, যদি হেরে যায় একটা ইস্যু নিয়ে তারা কথা বলতে পারবে। আচ্ছা, আপনি বলছেন বামফ্রন্টের নেতাদের মাথা গরম হয়ে গেছে, তাই এখন ইভিএম এর উপরে দোষ চাপাচ্ছে, এটা বলছেন? আপনি অশোক বাবুর বক্তব্যের দিকে বলছেন? অশোক বক্তব্য থেকে আমি বলছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কোত্থেকে বলছেন এবং নামটা কি? আমি তো বিশালগড় রঘুনাথপুর থেকে বলছি। কি নাম কি বলতে পারবেন? পি চৌধুরী।
পরেশ চৌধুরী। পরেশ চৌধুরী। আচ্ছা পরেশবাবু, এটা বলুন যে বিজন বাবুরা হারবেন ভেবেই এই ইভিএম এর বিতর্ক তুলে ধরছেন, ঠিক আছে? এটা কতটা যুক্তিযুক্ত? এটা কতটা যুক্তিযুক্ত যে কেননা এই ক্ষেত্রে এর আগেও বিজনবাবু এটাও তুলে ধরেছেন যে এর আগেও বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যদি মানিকবাবু নিজের ইচ্ছাকৃত নিজের পছন্দের চিহ্ন ভোট দেন এটা বিজেপিতে যাবে, তো সেই ক্ষেত্রে এই ভয় তো থেকেই যায় ওনাদের মধ্যে। না, বিপ্লব বাবু এ কথা বলেনি, বলছে যে যদি মানিকবাবু যদি মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যদি ভোট দিতে আসে, হ্যাঁ, তখন বিভ্রান্তি হয়ে সে মনে করবে যে এই কাস্তে হাতুড়িটাই পদ্ম ফুল, তখন ওটাতে টিপ দিয়ে দিবে, এই কথা বলছে। অ্যাকচুয়ালি এ কথা বলে নাই যে ওইখানে দিলে ওইখানে চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন মনের বিভ্রান্তি সৃষ্টি হবে, কিন্তু তারা অন্যরকম ঘুরিয়ে বলছে, অন্যরকম ভাবে ওনারা ঘুরিয়ে বলছেন। আচ্ছা, এর পেছনে কারণ কি হতে পারে? এর পেছনে আপনার কি মনে হতে পারে, কি কারণ হতে পারে যে এই কথা? আমার তো মনে হয় এটাই যে উনি এই কথাই বলছেন যে যদি তাই এরকম ভাবে একটা মনে মনে তার একটা ইয়ে হবে যে আমি ওই ফুলে দিয়ে দিই ভোটটা। আচ্ছা আচ্ছা, মনে মনে হবে ওই ফুলে দিয়ে দিই, এটা হতে পারে। ধন্যবাদ, আপনি ফোন করেছেন তর্কযুক্তি গল্পে। আমাদের আরো এভাবে ফোন করতে থাকুন, কথা বলতে থাকুন। যে বিষয়টা আরো ফোন অপেক্ষা করছে, তাই আমরা আজকে একটু ফোনগুলোকে নিতে হচ্ছে তাড়াতাড়ি করে, কারণ বিষয়টা তর্কযুক্তি গল্পে অনেকেই ফোন করতে চান সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত তর্কযুক্তি গল্পে কথা বলতে, এবং আপনারা এই ক্ষেত্রে মতামত দিতে আপনারা ফোন করেন ঠিকই, কিন্তু সবার ফোন আমরা প্রত্যেকের ফোন এঙ্গেজ করতে পারি না, নিতে পারি না, কেননা আসলে কখনো কখনো লাইন পাওয়া যায় না, এই অভিযোগও আছে। কিন্তু কি করব বলুন, এই ক্ষেত্রে অনেকেই ফোন করেন। এখন যারা যারা ফোন করছেন আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফোন করেন, আমরা যাদের নিতে পারবো আমরা আর অল্প কিছুক্ষণ সময় আমরা অবশ্যই নেব, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে যতটুকু পারা যায়। কিন্তু ইভিএম বিতর্ক নিয়ে আজকে রাজ্যে এমন দানা বেঁধেছে এবং এমন জায়গায় পৌঁছেছে যে নির্বাচন কমিশন পর্যন্ত আজকে ইভিএম এর বিষয়ে প্রেস মিট করবেন এবং জনসমক্ষে আসবেন, আপনাদেরকে এটাও দেখানো হবে। ফোনটা নিচ্ছি। হ্যালো। হ্যালো দাদা, কে বলছেন? আমি ধর্মনগর থেকে সুরজ বলছি। বলুন। আমার আগে যে প্রথম বক্তা বলেছিল পরেশ বাবু যে বিপ্লব দেব এই কথা বলে নাই, উনি মনে হয় কানে শুনতে পান না, এটাই আমার মনে হয়েছে। আচ্ছা, উনি ঠিকঠাকে ভুল ধরে নিয়েছেন। আর কোনো বক্তব্য ইভিএম বিতর্ক নিয়ে আপনার? আর কোনো বক্তব্য নাই এখনো। আচ্ছা চলবে। আচ্ছা আচ্ছা চলবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর অল্প কিছুক্ষণ সময় আপনারা ফোন করুন। তবে এই ক্ষেত্রে আমি যেটা বলছি, আসলে আসার সাথে সাথে আমরা দেখাতে চেষ্টা করব, যদি আমাদের সময় হয় অবশ্যই আপনাদেরকে লাইভ দেখাবো যে নির্বাচন কমিশন কি বলছে ইভিএম বিতর্ক নিয়ে, নির্বাচন কমিশনের আজকে বক্তব্য কি। কেননা যখন ইভিএম এর কথা উঠে আসে, আমি ঠিক বলেছিলাম তো আপনাদেরকে বলেছিলাম একটু আগে যে ঘুরিয়ে ফিরিয়ে যত কিছু বলা হোক, এটা কিন্তু আঙ্গুলটা নির্বাচন কমিশনের উপরেই উঠছে, যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতায় আঙ্গুল উঠছে, তাহলে নির্বাচন কমিশন সেখানে কথা বলবেই, এবং নির্বাচন কমিশন বক্তব্য দিতে তৈরি হয়ে গেছে। আমাদের কাছে খবর এসে গেছে নির্বাচন কমিশন এই নিয়ে প্রেস মিটও করতে পারে। বক্তব্যটা হচ্ছে আজকে নির্বাচন কমিশনকে এভাবে নির্বাচন কমিশনের দিকে এই বিষয়ে আঙ্গুল তোলার পেছনে কেউ বলছেন সন্দেহ হতে পারে, আবার কেউ বলছেন হারার ভয়ে আগে প্রোপাগান্ডা রেডি করছেন যে পরে কি উত্তর দেবেন। একটা ফোন আছে, ফোনটা নেব। লাইনটা কেটে গেছে। যে বিষয়টা আমি বলছিলাম যে আপনাদের কি মনে হতে পারে নির্বাচন কমিশন আজকের দিনে যেখানে কমিউনিস্ট সরকার অর্থাৎ সিপিআইএমের সাথে বিজেপির লড়াই হচ্ছে, এই ইভিএম নিয়ে সারা দেশে উত্তাল হয়েছিল, তার উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশন এমন একটি পক্ষপাত দুষ্ট কাজ করবেন? আর যদি করারই হতো তাহলে নির্বাচন কমিশন নির্বাচনটাই তো পিছিয়ে দিতে পারতো, কারণ যদি নির্বাচন কমিশনের ইভিএম কারচুপি কোনো দল করতে পারে তাহলে সেই দলটা সেন্ট্রালে আছে, সেই দলটা করে দিত।
এবং সেইখানে অবশ্যই নির্বাচনটাও পিছিয়ে দিতে পারতো। বিজেপির একটা ইচ্ছা ছিল, গোপন ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা ছিল, নির্বাচনটা পেছিয়ে গেলে হয়তো বিজেপির একটু ফায়দা হতো। ফোনটা কেটে গেছে, আমি বলবো আবার ফোন করুন। যদি তা না করা হয় এবং সারা দেশে যেখানে ইভিএম নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং এর আগেও বিপ্লব কুমার দেব যখন এরকম একটা বক্তব্য বলেছেন, রেখেছেন, তখন এ নিয়ে যখন অভিযোগ, পাল্টা অভিযোগ, এরপরে যে পেড এসেছে, যে পেডের মধ্যে দেখা যাবে, কারণ অভিযোগ এসেছে তাই নূতনই সংস্করণ রাজ্যবাসীর জন্য নূতন সংস্করণ করা হয়েছে, যাতে রাজ্যবাসী নির্দ্বিধায় নিঃসন্দেহে নিজের ভোট দিতে পারে। তার উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশন অতটাই পক্ষপাত দুষ্ট হয়ে যাবেন? এটা প্রশ্ন আসে, কিন্তু এটা প্রশ্ন আসে। এবার সেখানে আজকে যখন বিজনবাবু বলেছেন, অশোকবাবুরা সেটার প্রত্যুত্তর দিয়েছেন, আপনারা বক্তব্য রাখছেন, নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যে প্রেস মিট করে এর বক্তব্য তুলে ধরবেন, নির্বাচন কমিশনের কি বক্তব্য। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, রাজ্যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ দৃষ্টিতে নির্বাচন কমিশন সেটা দেখুক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাতে নিজের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে দিতে পারে, জিতিয়ে বিধানসভায় পাঠাতে পারে, সেক্ষেত্রে মানুষের মধ্যে কোনো রকম সন্দেহ যাতে না থাকে, পাশাপাশি মানুষের ইচ্ছার সঠিক প্রতিফলন হয়। এর জন্য যাদের যাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে দায়িত্ব নিতে হবে, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম এবং অপরাপর ক্ষেত্রে দায়িত্ববান কর্তব্য ব্যক্তিরা। আমরা আর বেশিক্ষণ নিতে পারবো না। আপনারা ফোন করছেন ঠিক আছে, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের লাইনগুলো নিতে পারছি না, কেটে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এরই মধ্যে আমাদের যে নির্বাচন কমিশনের প্রেস মিট হবে কিছুক্ষণের মধ্যে, এটা দেখাতে, আপনাদের সামনে তুলে ধরতে। যদি আজকে না পারা যায় তবে আমরা পরবর্তীতে অবশ্যই দেখাবো। কিন্তু নির্বাচন কমিশন এই ক্ষেত্রে কী প্রত্যুত্তর দেবে, নির্বাচন কমিশন কি বলবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আঙ্গুলটা নির্বাচন কমিশনের উপর। আপনাদের হাতে ছাড়ছি। আপনাদের এই বিষয় নিয়ে একটি কথা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে থেকে অন্তত 5-6টা দিন এই ইভিএম নিয়েই কথা হবে চারদিকে। ভাষণে ইভিএম, বক্তব্যে ইভিএম। আমি এটাও বলছি যে আজকে সবচেয়ে বড় আলোচনার বিষয় আজকে থেকে কালকের মধ্যে ইভিএমই হবে। আমরা প্রথম তুলে ধরেছি আপনাদের সামনে বিষয়টা, আমরা প্রথম তুলে ধরেছি যে এই বিষয়টাও আসছে, এই বিষয়টা হচ্ছে। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এটার প্রত্যুত্তর দিতেও তৈরি হয়ে গেছে, প্রেস মিট করবে। বিজেপির প্রত্যুত্তর দিয়েছে, সিপিএম নিয়ে কথা বলেছে, আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই বিষয় তর্ক যুক্তি গপ্পে আপনাদের সামনে আমরা তুলে ধরার পর আমরা লক্ষ্য করেছি তর্ক যুক্তি গপ্পে একটা বিষয় উঠে আসলে এটা নিয়ে সারা রাজ্যে অতি দ্রুত নাড়া পড়ে, এবং আমাদের বিশ্বাস এই বিষয়টা অতি দ্রুত নাড়া পড়বে, এবং এই নিয়ে অত্যন্ত গভীরভাবে রাজনৈতিক দলগুলো বিশ্লেষণ করবে, নির্বাচন কমিশনও বিশ্লেষণ করবে, অপরাপর দায়িত্ব কর্তব্য ব্যক্তিরা বিশ্লেষণ করবে। আমরা চাই এভাবে আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন তর্ক যুক্তি গপ্পে। আপনাদের দ্বারাই আজকে তর্ক যুক্তি গপ্প রাজ্যে সর্বগ্রাহী হয়ে উঠেছে। অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ এই রাজ্যে যে প্রোগ্রাম দেখে সেটা তর্ক যুক্তি গপ্প, মোস্ট ভিউয়ার প্রোগ্রাম ইন দি স্টেট, এটা আপনাদের দ্বারা হয়েছে। পাশাপাশি মতামতের ক্ষেত্রে আপনারা এই তর্ক যুক্তি গপ্পে ফোন করেন। আমরা এখন কিছুদিন হলো এটা এনেছি, কারণ আপনারা আমাদের সাথে জুড়েন। আমরা বিভিন্ন দিন বিভিন্ন আলোচকের সাথে কথা বলেছি, আপনাদেরকেও চাই। তাই আপনারা এইভাবে ফোন করতে থাকুন। আর মনে রাখবেন, ভোট এসেছে, অনেক রাজনৈতিক নেতা অনেক রকম ভাষণ দেবে, ভাষণবাজিতে এইবার আকাশ বাতাল উত্তাল হবে। তবে নেতাদের কথার মধ্যে একটা জিনিস আপনাদের বিচার রাখতে হবে, কথা নেতা বলবে, বিচার আপনি করবেন। তাই কথা বলে নেতা, বিচার করে জনতা। জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, চন্দন দেবনাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে দেখতে থাকুন তর্ক যুক্তি গপ্প আমার সাথে। আমি থাকবো আর আপনি। নমস্কার।